যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, কথাটা আমরা সবাই জানি এবং কথাটা অনেক অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োগও হয়ে যায়। আর আজকে কথাটা সত্যি হয়ে গেল ফেজ, ফুদা এবং ফরিদার ক্ষেত্রে। সব জায়গাতেই ঠাম্মি ঠাম্মি তো বাঘের মতনই, ঠাম্মিকে সবাই ভয় পায়। আর যখন যেখানে কোনো কাজ হবে সেখানেই ঠাম্মি যেয়ে উপস্থিত, কারণ তার বাড়ির একতলা থেকে চিলেছাদ পর্যন্ত সব কিছুই তার নখদর্পণে। আসলে হয়েছে কি ব্যাপারটা, ফুদা তার বাপের বাড়ি থেকে মাকে ফোন করে যে মা, আমি সম্মান রক্ষা করতে পেরেছি, আমি সেই হাটটিকে খুঁজে পেয়েছি এবং শ্বশুরবাড়িতে ফিরে এসেছি। কিন্তু তাহলেও মা, আমি আমার বাবার শেষ স্মৃতিটা রাখতে পারিনি। মা বলে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, তুই তো একটা তো কলঙ্কের হাত থেকে বেঁচেছিস। আমার খুবই খারাপ লাগছে, জামাইয়ের কাছ থেকে চোর বদনামটাও শুনতে হলো। এরপর যখন সেই বাসনপত্রের কথা ওঠে তখনই আড়াল থেকে শোনে ঠাম্মি। ঠাম্মি মনে মনে ভাবতে থাকে সেই বাসনপত্র কীভাবে ওই মেয়েটিকে ফিরিয়ে দেওয়া যায়। যাই হোক, মায়ের সাথে কথাবার্তা বলে রেখে দেয়। এদিকে রাত্রিবেলা ফিমন, ফেজের বান্ধবী, সে একটি ফুলের বুকে পাঠায়। ফরিদার উপর দায়িত্ব থাকে ওই ফুলের বুকেটিকে ফেজের ঘরে রেখে দিয়ে আসতে হবে তাকে। এতে তারও লাভ আর ফিমনেরও লাভ, কারণ দাদাভাইকে সরাতে পারলে তো তারও রাস্তাটা প্রশস্ত হয়, তার স্বামী ব্যবসার অধিকার পায়, সব কিছু আর যা যা কিছু হয় সে কিছুই। আর ফিমনও ওদের দুজনের মধ্যে সম্পর্কটাকে ভাঙার তো চেষ্টা করেই যাচ্ছে। এইটা পাঠানোর অর্থ হলো ফুদাকে জানানো যে তার একটা অতীত আছে, এবার সেটাকে নিয়ে প্রশ্ন উঠবে, এইসব ইত্যাদি আর কি। তাই ঠাম্মির কাছ থেকে খুব জোর বাঁচান বেঁচে যায় ফরিদা, কোনোভাবে ব্যাপারটিকে ম্যানেজ করে দেয়। এইদিকে রাত্রিবেলা ফেজ বাড়িতে এসে দেখে তার রুমের ভিতরে তার বউ নেই। এবার জোর করে ডাকতেও পারে না, কারণ সবাই জেনে যাবে। চিলেকোঠার ঘরেতেও খুঁজতে থাকে এবং নিচ পর্যন্ত খুঁজতে থাকে। হঠাৎ করে দেখতে পায় নিচে ডাইনিংয়ের পাশে গুটিসুটি মেরে পড়ে আছে, মশার কামড় খাচ্ছে। এইবার যখনই খুলে ঢাকাটা মুখে তখনই চিৎকার করতে থাকে, চাও করে চোখ পড়িয়ে এই চিৎকার যখনই করতে থাকে তখনই শুনে ফেলে ঠাম্মি। ঠাম্মি এসে তখন চতুর্দিক দেখতে থাকে কোথা থেকে আওয়াজটা এলো। ঠাম্মি কাউকে দেখতে পায় না, কারণ ফেজেরা বুঝতে পারে যে ঠাম্মি এসে গেছে, তাই তারা একটু আড়াল হয়ে লুকিয়ে পড়ে। এইবার ঠাম্মি চলে যেতে দুজনের মধ্যে কথাবার্তা চলতেই থাকে। ফুদা ওপরে আসবে না আর ফেজ তাকে ছাড়বে না। এইবার অনেকক্ষণ কথা কাটাকাটির পর ফেজ তাকে কোলে করে তুলে সেখানে নিয়ে আসে। আবার ঝগড়া হতে থাকে, এক বিছানায় তারা দুজনে কোনোভাবেই শোবে না। কি হবে তাহলে? ফুদা যেয়ে রাগ করে সোফার উপর শুয়ে পড়ে। শুয়ে পড়ে একটি চিঠি বের করে পড়তে থাকে। সেই ব্যাঙ্গালোরে যখন ছিল তখন যেই চিঠি পেয়েছিল হাতে, সেই চিঠি। একবার ফুদা ভেবেছিল এই চিঠিটা ওই মানুষটারই লেখা, কিন্তু আজ সে মনে মনে উপলব্ধি করে যে না না, এই মানুষটার এই চিঠিটা হতে পারে না। তার ভিতরে অনেক ভালোবাসা, অনেক স্মৃতি আছে, আর এই চিঠিটার মধ্যে যেটা আছে সেটা ওই বসু মল্লিক বাড়ির ছেলের প্রতি নেই। এইভাবে সেই রাতটি পার হয়ে যায়। পরের দিনে সকালবেলা ফুদা প্রতিদিনকার মতো পুজোর জোগাড় করতে থাকে। গণপতির পুজোর জোগাড় হয়ে যাওয়ার পরেই ঠাম্মি এসে বলে পুজোর জোগাড় আজকে হয়নি, অসম্পূর্ণ হয়েছে। ঠাম্মির মনে মনে অনেকটা রাগ দেখলে তার মা আর যে কাকিমা বলতে থাকে যে মা, ও তো নতুন, কিছু যদি ত্রুটি হয় আমরা এরপর থেকে শিখিয়ে পড়িয়ে নেবো, আপনি চিন্তা করবেন না। তারা নতুন বৌমাকে আড়াল করতে থাকে। এইদিকে ঠাম্মি বলে না না, সেসব কিছু নয়, এইবার নতুন কাঁসার বাসন এনেছি, সেই কাঁসার বাসন দিয়ে এই গণপতির পুজো হবে। এইবার কাঁসার বাসনগুলোকে ফেজকে আনতে বলে। বাবা এইদিকে বলে ওঠে, ও বাবা, আবার কাঁসার বাসন, সে তো অনেক টাকা খরচ। কিন্তু ঠাম্মা বলে কেনা হয়ে গেছে, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। এইবার ফুদার উপর দায়িত্ব দেয় ঠাম্মি যে এই বাসনগুলিকে তুমি বের করে এই বাসনগুলি দিয়ে গণপতির পুজোর আয়োজন করো। এইবার ফুদা যখন এই বাসনগুলোকে আস্তে আস্তে করে খোলে তখনই তার চোখ দিকে যেন হাসির ঝলক ফুটে ওঠে, কারণ এই বাসনগুলি হলো তার বাবার সেই স্মৃতি, যেগুলো তিনি বিক্রি করে দিয়েছিল। সেই বাসনগুলোকে দেখে তো আর কি করে, তার আনন্দে একদম চক্ষু দিয়ে জল পড়তে থাকে, আর সেই বাসনগুলির গায়ে আলতো করে হাত বোলাতে থাকে। এইদিকে এই বাসনগুলি দেখে সবারই একটু একটু করে মনে কৌতূহল জাগে, আর মনে মনে ভাবতে থাকে ঠাম্মি কত দিক খেয়াল রাখে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে